তো দেখো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, যেটার নাম হচ্ছে ইন্স্যুরেন্স ক্লেম। নর্মালি আগে গল্পটা বুঝে নাও যে কোনো কোম্পানি, এখানে কোনো একটা কোম্পানি রয়েছে, ধরো এক্স লিমিটেড। এবার এক্স লিমিটেড এটা হচ্ছে কি তার শোরুম, এক্স লিমিটেডের শোরুম এটা। এবার এক্স লিমিটেডের শোরুমের পিছনে একটা বড় গোডাউন আছে, এক্স লিমিটেডের একটা বড় গোডাউন আছে, যেখানে সে সমস্ত জিনিসগুলোকে মানে যে জিনিসগুলো শোরুমে ডিসপ্লে হয় এবং সেল হয় সেই সমস্ত জিনিসের একটা গোডাউন আছে, বড় গোডাউন। এবার এক্স লিমিটেড সবসময় নিজের দোকানের এবং গোডাউনের ইন্স্যুরেন্স করে রাখে, কারণ যদি ধরো কোনো দিন আগুন লেগে গেল, হ্যাঁ, কোনো দিন ধরো চুরি হয়ে গেল, কোনো দিন ধরো কোনো মিসহ্যাপ হয়ে গেল, কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, যাতে যেটা লস হয়েছে যে অ্যামাউন্টের লস হয়েছে সেই অ্যামাউন্টটা যেন সে রিকভার করতে পারে ফ্রম দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। তো এই কারণের জন্য এক্স লিমিটেড কী করছে, আমার ইন্স্যুরেন্স করে রাখছে। এবার এই চ্যাপ্টারটা এই ইন্স্যুরেন্সকে নিয়েই আমরা ডিল করব। তো দেখো কোশ্চেন নাম্বার 1 বলছে, অন 31st 8, 2015 a fire occurred on the premises of the firm which carried on the business of general merchandise, মানে জামা কাপড়ের দোকান। The following was ascertained from various book which were saved from the fire। ঠিক আছে, তো দেখো একবার অঙ্কটা একটু পড়ো। তো দেখো এবার অঙ্কটায় বলছে, আচ্ছা অঙ্কটা আগে করার আগে একটু ছবি আঁকি। 1.1 ধরো এখান থেকে এটা হচ্ছে গিয়ে একটা অ্যাকাউন্টিং ইয়ারটা শুরু হচ্ছে, 1/1/2015 থেকে অ্যাকাউন্টিং ইয়ার শেষ হচ্ছে 31/12/2015-তে। এটা হচ্ছে একটা অ্যাকাউন্টিং ইয়ার। এর মধ্যে 31/8 মনে করো এরকম একটা জায়গা, 31/8/2015-তে আগুন লেগে গেছে, মানে ডেট অফ ফায়ার 31/8/2015-তে। এবার কোম্পানি এই যেদিন আগুন লাগবে সেদিন থেকে কোম্পানি বন্ধ থাকবে। তো আমাকে জানতে হবে যেই দিন আগুন লেগেছে সেই দিন আমার গোডাউনে বা আমার দোকানে আমার স্টক কত টাকা স্টক ছিল, সেই স্টকটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, এই টাইম ফ্রেমের মধ্যে আমাকে একটা ট্রেডিং অ্যাকাউন্ট বানাতে হবে। যেহেতু নর্মালি আমরা কি জানি যে ট্রেডিং অ্যাকাউন্ট বা কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জেনারেলি বছরের শেষ দিনে হয় এবং সারা বছরের ইনফরমেশন নিয়ে হয়। কিন্তু এখানে যেহেতু আগুন লেগে যাওয়ার পর বিজনেসটা ডিসরাপ্ট হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য আমাকে একটা পার্টিকুলার পিরিয়ডের জন্য আমাকে ট্রেডিং অ্যাকাউন্ট বানাতে হচ্ছে। তাই জন্য এই ট্রেডিং অ্যাকাউন্টকে আমরা বলবো মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। মেমোরেন্ডাম মানে হচ্ছে কি একটা শর্ট টাইম স্প্যানের জন্য যে অ্যাকাউন্টটা বানানো হচ্ছে তার নাম মেমোরেন্ডাম হয়। তো এইখানে আমরা দেখবো 1/1/2015-তে ওপেনিং স্টক একটা থাকবে। তারপরে আমরা এই 1/1/2015 থেকে 31/8/2015 পর্যন্ত আমরা কি করব, কিছু জিনিস পারচেস করব, তারপরে কিছু জিনিস সেল করব, ঠিক আছে না। তারপরে ধরো কোনো ডাইরেক্টলি কোনো এক্সপেন্সেস করব, হ্যাঁ। এবার যে সেল করেছি তার উপর আমরা প্রফিট আর্ন করব, এবং তারপরে দেখব আমাদের এই ডেট অফ ফায়ারে মানে 31/8/2015-তে আমার কাছে কত টাকার ক্লোজিং স্টক পড়ে রয়েছে। যত টাকার ক্লোজিং স্টক পড়ে থাকবে সেটাই আমার অ্যামাউন্ট অফ লস হবে। এবার কথা হতে পারে যে ধরো তোমার গোডাউনে আগুন লেগেছে, এবার আগুন লাগার সময় তোমাকে ইনফর্ম করা হয়েছে, যে কিছুক্ষণ পরে হয়তো ইনফর্ম করেছে যে তোমার গোডাউনে আগুন লেগেছে। এবার আগুন লেগেছে দেখে তুমি হাসতে পারবে না, হ্যাঁ দারুণ ব্যাপার, গোডাউনে আগুন লেগেছে, চলো শীতকাল আগুন পোয়াই না, এরকম ব্যাপার না। আমাকে কি করতে হবে, গোডাউনে যখন আগুন লেগেছে তখন আমাকে চেষ্টা করতে হবে যাতে আগুনটা নেভানো যায়, এবং আরো চেষ্টা করতে হবে যে এখান থেকে কিছু যত টাকার জিনিসপত্র আছে, কিছু টাকার জিনিসপত্র আমি যাতে সেভ করে নিয়ে আসতে পারি, কিছু টাকার জিনিস যাতে আমি সেভ করে আনতে পারি, সেই চেষ্টাটা আমাকে করতে হবে। মনে করো যে তোমার গোডাউনে আগুন লেগেছে এবং তুমি আগুন নেভানোর চেষ্টা করেছো এবং সেখান থেকে কিছু জিনিস বার করে আনতেও মানে সফল হয়েছো। তাই ক্লোজিং স্টক ধরো মনে করো তোমার 1 লাখ টাকার ক্লোজিং স্টক ছিল এবং সেখান থেকে তুমি কোনো জিনিস মানে কিছু টাকার জিনিস সেভ করে নিয়েছো। তো সেভ যেটা করছো সেটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে কত টাকার জিনিস আগুনে পুড়ে গেছে সেটা আমি বের করে নিতে পারবো, আর এটাই হবে তোমার অ্যামাউন্ট অফ ক্লেম। কথা বোঝা গেছে?
তাহলে পুরোটাই লস হয়ে গেল। কিন্তু চেষ্টা তোমাকে করতে হবে, কারণ যখন ইন্স্যুরেন্স কোম্পানি তোমার এটা সেটেলমেন্ট করতে আসবে, তারা থরো ইনভেস্টিগেশন করবে যে তোমার এর মধ্যে ডাইরেক্টলি হাত ছিল কিনা। ধরো নিজেই আগুন লাগিয়ে দিয়েছে, নিজেই কোনো কারসাজি করে বিজনেস খারাপ চলছিল, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পাওয়ার জন্য নিজেই আগুন লাগিয়ে দিয়েছে, তাহলে কিন্তু তারা 1 টাকাও দেবে না। ঠিক আছে, তার মানে তোমার প্র্যাকটিস থাকা দরকার যে যখন আগুন লাগবে আমি আগুন নেভানোর চেষ্টা করব, এবং সেই জিনিস সেইখানে গিয়ে কিছু টাকার জিনিস সেভ করারও আমি চেষ্টা করব। ঠিক আছে, তো এই যে আমি 10,000 টাকা সেভ করলাম, এটাকে না সেভ বলেন, এটাকে কি বলে? স্যালভেজ। স্যালভেজ মানে যে অংশটাকে তুমি বাঁচিয়ে নিয়ে এসেছো। ঠিক আছে, তো চলো এরপরে এর উপরে বেস করে আমরা একটা 1.1 নাম্বার ম্যাথের একটা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট করি। তো ইন দা বুকস অফ, কোম্পানির নাম তো আমি দেখতে পাচ্ছি না, তুমি লিখে নেবে উপরে ইন দা বুকস অফ ডট 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 দিয়ে দেবে, ইন দা বুকস অফ ডট 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 দিয়ে দেবো, তারপরে মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার এর সঙ্গে আরো কিছু ঘটনা রয়েছে যেটা আস্তে আস্তে আমরা ক্রমশ প্রকাশ্য হবে, ধীরে ধীরে বলবো। তো দেখো বলছে তোমাকে মনে রাখতে হবে 1/1/2015 থেকে 31/8/2015 পর্যন্ত তুমি একটা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট খুলছো। আচ্ছা, এখানে আমাকে দেখতে হবে যে ওপেনিং স্টক কত ছিল। আগের বছর হচ্ছে 31শে ডিসেম্বর 2014, 1/1/2015 যদি তোমার ওপেনিং স্টক থাকবে, সেটা তো আমার 31/12/2014 ক্লোজিং স্টক হবে, তাই না? 31/12/2014 যেটা ক্লোজিং স্টক, সেটাই তো তার পরের দিনের ওপেনিং স্টক হয়, তাই না? তো এখানে আমাদের টু ওপেনিং স্টক দেখো কত বলা আছে, টু ওপেনিং স্টক কত বলা আছে। ওপেনিং স্টক 31শে ডিসেম্বর 2014 ওপেনিং স্টক, ক্লোজিং স্টক বলা আছে 2,36,000 টাকা, যেটা কিনা তার পরের দিন 1/1/2015 আমার ওপেনিং স্টক হয়ে যাবে। নেক্সট বলছে দেখো পারচেজ, টু পারচেজ কবে থেকে কবে বলেছে? 1/1 থেকে 31/8, মানে 1 জানুয়ারি থেকে তোমার 31/8 মানে 31শে আগস্ট পর্যন্ত, যেদিন আগুন লেগেছে সেই দিন পর্যন্ত, এই টাইম ফ্রেমটার মধ্যে তুমি কত টাকার পারচেজ করেছো? দেখো বলছে 8,40,000 টাকা তুমি পারচেজ করেছো। তাহলে এই টাইম ফ্রেমটার মধ্যে তুমি সেলও তো কিছু করবে, তাহলে বাই সেলস অ্যাকাউন্ট কোন টাইমটার মধ্যে? 1 জানুয়ারি থেকে শুরু করে 31শে আগস্টের মধ্যে তুমি সেল করেছো। কি কি সেল করেছো? দেখো 12,80,000 টাকা সেল করেছো, 12,80,000 টাকার সেল করেছো। এবার দেখো বলছে গ্রস প্রফিট অফ দ্য পাস্ট 5 ইয়ার হ্যাড অ্যাভারেজড এট 35% অন সেল, মানে বলছে তুমি অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক বছর 35% প্রফিট করো অন সেল, যত টাকার সেল করো তার উপর 35% প্রফিট করো। তার মানে আমরা ওখানে অ্যাজিউম করে নেব যে এই বছরও তুমি গ্রস প্রফিট কত করবে? 35% অফ ইউর সেল, মানে হচ্ছে কি 12,80,000 টাকার উপর 35% তুমি প্রফিট করবে। তো প্রফিটের অ্যামাউন্টটা হবে তোমার 4,48,000 টাকা। যারা ভিডিও দেখছো তারা কিন্তু বাড়িতে ক্যালকুলেশনটা করে নেবে। ঠিক আছে, আর কোনো ডাইরেক্ট এক্সপেন্সেস আমার নেই, সব কটাকে যোগ করব, যোগ করে 12,80,000 কে বাদ দিলে আমরা পেয়ে যাব ক্লোজিং স্টক এট দ্য ডেট অফ ফায়ার। তো ক্লোজিং স্টকটাকে আমরা লিখবো ব্যালেন্সিং ফিগার, কি দেখতে পাচ্ছি ক্লোজিং স্টক আসছে 2,44,000 টাকা, 2,44,000 টাকা। এবার আমাদের দেখতে হবে যে কোম্পানি কত টাকার জিনিস সেভ করতে পেরেছে। তো দেখি এখানে the value of stock salvage was agreed at 25,000, মানে ক্লোজিং স্টক ছিল তোমার গোডাউনে, ক্লোজিং স্টক ছিল 2,44,000 টাকার। এবার যখন আগুন লেগেছে ইনফরমেশন পেয়েছো, তুমি এসেছো, আগুন নেভানোর চেষ্টা করেছো এবং তার ভিতরকার জিনিস বের করে আনার চেষ্টা করেছো, এবং তুমি 25,000 টাকার জিনিস সেভও করেছো। আচ্ছা, 25,000 টাকা যখন সেভ করেছো, তাহলে আমাদের ক্লোজিং স্টক থেকে আমার স্যালভেজ ভ্যালুটা বাদ দিলে অ্যামাউন্ট অফ ক্লেম চলে আসবে। তাহলে আমরা লিখছি স্টেটমেন্ট অফ লস অফ স্টক, কত টাকা স্টক আমার লস হয়েছে। কি করব? এখানে একটা পার্টিকুলার আর একটা অ্যামাউন্টে সাইন করলেই হয়ে গেল, অ্যামাউন্টে ঘর পার্টিকুলার একটা অ্যামাউন্ট। কি করব? লিখবো এখানে ক্লোজিং স্টক এট দ্য ডেট অফ ফায়ার, ক্লোজিং স্টক এট দ্য ডেট অফ ফায়ার 2,44,000 টাকার আমার ক্লোজিং স্টক ছিল, সেখান থেকে আমি লেস করব স্টক স্যালভেজ। কত টাকা স্টক বাঁচিয়েছো? 25,000 এর স্টক বাঁচিয়েছো, তার মানে তোমার কত টাকা লস হয়েছে? 2,19,000 টাকার লস হয়েছে, 2,19,000 টাকার লস হয়েছে। এটাকে বলা হয় গ্রস ক্লেম বলতে পারো, এটাকে বলতে পারো লস অফ স্টক, এত টাকার স্টক আমার লস হয়েছে। এটাকে তুমি বলতে পারো ক্লেম টু বি লসড,
তুমি এটাকে স্টেপ 1 লিখতে পারো, এটাকে স্টেপ 2 লিখতে পারো, অ্যাজ ইউ উইশ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার এখানে এইটা হয়ে গেল, অঙ্ক শেষ, এটা আমার অ্যান্সার বেরিয়ে গেল। এবার একটু ঘটনা হতে পারে যে তুমি ধরো এই যে মিস্টার এক্স লিমিটেড, মানে এক্স লিমিটেড কোম্পানির মালিক যে মিস্টার এক্স, সে দেখছে আমি প্রত্যেকবার ইন্স্যুরেন্স করছি কিন্তু আগুন লাগছে না। তো ওর 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 কাছে ইনফরমেশন থাকে, মানে ও জানে যে প্রত্যেক বছর অন অ্যান অ্যাভারেজ 2,44,000 বা 2.5 লাখের প্রোডাক্ট আমার কাছে গোডাউনে অল টাইম অ্যাভেলেবেল রয়েছে। এবার 2.5 লাখের উপর যখন ও ইন্স্যুরেন্স করছে, 2.5 লাখ টাকার ইন্স্যুরেন্স পলিসি নিয়েছে। ইন্স্যুরেন্স পলিসি কত টাকা নিয়েছে? 2.5 লাখ টাকার ইন্স্যুরেন্স পলিসি নিয়েছে সাপোজ করো, ঠিক আছে। তো ওর ওপর ইন্স্যুরেন্স কত দিতে হচ্ছে, ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট কত দিতে হচ্ছে, মনে করো 25,000 টাকা ইন্স্যুরেন্স দিতে হচ্ছে সাপোজ, ঠিক আছে, প্রত্যেক বছর। আর এটা ইন্স্যুরেন্সটা এক বছরের উপর ভ্যালিডিটি থাকবে। একবার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করবে, 1 বছর ভ্যালিডিটি থাকবে। 1 বছরের মধ্যে আগুন লাগলে তুমি টাকা ফেরত পেলে, আগুন না লাগলে টাকাটা গেল। তো প্রত্যেক বছরই দিয়ে যাচ্ছে, বিগত 5 বছর ধরে দিয়ে যাচ্ছে 25,000 করে, কোনো বছর আগুন লাগছে না। এইবার ও ভাবছে ধর প্রত্যেক বছর 25,000 টাকা করে লস করে কোনো লাভ নেই, এইবার একটা কাজ করি, আমি ইন্স্যুরেন্স করি 1.5 লাখ টাকার। আমি 1.5 লাখ টাকার ইন্স্যুরেন্স করে রাখি, ঠিক আছে। 1.5 লাখ টাকার ইন্স্যুরেন্স করে রাখি, তাহলে আমার ইন্স্যুরেন্সের পলিসি দিতে হবে আমাকে, ধরো ইন্স্যুরেন্স বাবদ টাকা দিতে হবে 15,000 টাকা। আর সে যেই বছর ও কমালো ইন্স্যুরেন্সটা কম নিল, আর সেই বছরই আগুন লাগলো। এরকম যদি হয়, তাহলে তুমি ইন্স্যুরেন্স পলিসি নিয়েছো 1.5 লাখ টাকার, আর তোমার কাছে ক্লোজিং স্টক ছিল 2,44,000 টাকার, তাহলে তুমি কম টাকার ইন্স্যুরেন্স নিয়েছো। যখনই কম টাকার ইন্স্যুরেন্স নিয়েছো, তখন তোমাকে এই নেট, এই যে গ্রস ক্লেম, এই গ্রস ক্লেমের টাকা তোমাকে দেবে না। বা ক্লেম টু বি লজ, তুমি 2,90,000 টাকার ক্লেম করলে তোমাকে 2,19,000 টাকা দেবে না। কত দেবে সেটা জানার জন্য আমাদের আসতে হবে অ্যাভারেজ ক্লজ অ্যাপ্লাই করতে হবে। অ্যাভারেজ ক্লজ অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। অ্যাভারেজ ক্লজ অ্যাপ্লাই করলে ফর্মুলাটা কি আছে, ফর্মুলাটা আমি বলছি তোমাকে, পলিসি ভ্যালু ইনটু গ্রস ক্লেম divided by closing stock at the date of fire, closing stock at the date of fire। কিন্তু আমার যেরকম ইচ্ছা যে তোমরা ফর্মুলাটাকে মুখস্থ করবে না, ফর্মুলাটাকে বানাতে শেখো। দেখো এরকম ভাবে আমি ভাববো, যখন ক্লোজিং স্টক ছিল আমার 2,44,000 টাকা, যখন ক্লোজিং স্টক ছিল আমার 2,44,000, তখন আমি ইন্স্যুরেন্স নিয়েছিলাম 1.5 লাখ টাকার। যখন আমার ক্লোজিং স্টক 1 টাকা, তখন ইন্স্যুরেন্স হয়েছে 1.5 লাখ ডিভাইডেড বাই 2,44,000। যখন আমার লস হয়েছে 2,19,000, তখন 2,19,000 টাকার স্টক রয়েছে, তখন আমার কি হবে, ইনটু 2,19,000 টাকা। তাহলেই বোঝা যাবে যে কত টাকা অ্যামাউন্ট তুমি রিসিভ করবে। কথা বুঝলে? সেটাই লিখেছি। দেখো এখানে পলিসি ভ্যালু 1.5 লাখ, পলিসি ভ্যালুর ঘরে 1.5 লাখ বসাবো, গ্রস ক্লেমের ঘরে আমি বসাবো এদিকে, এই যে আমি 2,19,000 লিখেছি, 2,19,000, আর ডিভাইডেড বাই ক্লোজিং স্টক এট দ্য রেট অফ ফায়ার 2,44,000 টাকা, 2,44,000 টাকা। তাহলে আমাকে আর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমি এটাকে কনস্ট্রাক্ট করে নিতে পারবো নিজের মতো, ঠিক আছে। তো চট করে আমরা লিখে নেব। তো নেক্সট আমরা চলে আসছি 1.2 তে। দেখো বলছে, এই কথা নয়, 1.2 বলছে কি, বাটলার and company have taken a fire insurance of 80,000 covering its stock in trade. A fire occurred on 31st March 2016 and stock was destroyed with the exception of 20,680 worth, মানে হচ্ছে গিয়ে 20,680 rupees of stock has been saved by Butler and company, তাই না। following particular are available from the book of the account of the firm। বলছে ওপেনিং স্টক বলেছে, পারচেজ বলেছে, সেল বলেছে, কমিশন পেড টু পারচেজ ম্যানেজার অন পারচেজের উপর 20% কমিশন পাবো, কমিশন দিতে হবে আর কি, পাবো না, দিতে হবে। আর ক্যারেজ পেড অন পারচেজ দেওয়া আছে, এভারেজ প্রফিট অন কস্ট দেওয়া আছে। পলিসি ওয়াজ সাবজেক্ট টু এভারেজ ক্লজ, পলিসিটা এভারেজ ক্লজে সাবজেক্ট টু এভারেজ ক্লজ বলা আছে। তার মানে আমরা দেখবো পলিসি ভ্যালু যা আছে তার থেকে ক্লোজিং স্টক এট দ্য রেট অফ ফায়ার বেশি থাকবে। না বললেও আমরা চেক করে নিতাম এমনিতেও। You are required to arrive at total loss of stock or amount of claim to be made against insurance company, ঠিক আছে। তো চট করে চলে আসো, অঙ্কটা করব। একটু স্পিডে বলতে হবে আমাকে, তাহলে আর অঙ্কগুলো বেশি সংখ্যায় করাতে পারবো, তাই না। তো দেখো এখানে 31 মার্চ 1/1/2016 আমার ওপেনিং, মানে ইয়ার শুরু হচ্ছে, 31/12/16 আমার ইয়ার শেষ হচ্ছে,
31 মার্চে আগুন লেগে গেছে, 31 মার্চে আগুন লেগে গেছে, এটা হচ্ছে আমার ডেট অফ ফায়ার। তার মানে এই সময় পিরিয়ডের মধ্যে আমাকে একটা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হচ্ছে, ঠিক আছে। তাহলে চট করে দেখে নাও এখানে মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট। তো দেখো 1.2 নাম্বার ম্যাথটা বলছে ওপেনিং স্টক বলছে 30,000 টাকা আছে, তাহলে এবার 2 আর বাইটা লেখাও কমিয়ে দেবো, 2 ওপেনিং স্টকে আমাদের 30,000 টাকা বসাবো। নেক্সট হচ্ছে আমার পারচেজ বলা আছে, পারচেজ আছে 13,40,000 টাকা। আচ্ছা, পারচেজের উপর কমিশন আছে আর ক্যারেজ আছে। আচ্ছা ক্যারেজ লিখে নি, ক্যারেজ আছে কত, ক্যারেজ আছে লাস্টে 800 টাকা। আচ্ছা পারচেজ ম্যানেজার কমিশন আছে, পারচেজ ম্যানেজারের কমিশন আছে, পারচেজ ম্যানেজারের কমিশন আছে কত পার্সেন্ট, 20% অন পারচেজ। তার মানে 13,40,000 টাকার উপর 20% করব, তাহলে আসছে আমার 2,68,000, 2,68,000 এর পারচেজ ম্যানেজারের কমিশন আসছে। আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি সেল আছে, সেল আছে, তাহলে বাইরের দিকে আমরা লিখবো কি বাই সেল। সেলস রয়েছে আমার 90,000 টাকার সেল রয়েছে, অনলি 90,000 এর সেল রয়েছে অনলি। এবার বলছে দেয়ার ইজ এ গ্রস প্রফিট রেট অফ, গ্রস প্রফিট রেট অফ 50% অন কস্ট। একটু খেয়াল করবে এদিকে দেখো, গ্রস প্রফিট বলছে অন কস্টের উপর, তার মানে আমরা একটুখানি ছবিটা এঁকে নিই। এটা অলরেডি আমরা ব্রাঞ্চে ডিপার্টমেন্টে অনেকবার করেছি তাই না, এই ফর্মুলাটা। প্রফিট অন কস্ট বললে কস্টকে 100 মনে করতে হবে, প্রফিট হচ্ছে 50, তার মানে সেলিং প্রাইস হচ্ছে 150। প্রফিট অন কস্ট মানে কস্ট হচ্ছে 100, প্রফিট হচ্ছে 50, সেলিং প্রাইস 150, তার মানে প্রফিট অন সেলিং প্রাইস 50/150, তার মানে হচ্ছে গিয়ে 1/3 না 1/3। তাহলে আমরা এখানে গ্রস প্রফিটটা বের করব, গ্রস প্রফিট বের করব সেলের 1/3 মানে 90,000 এর 1/3 মানে হচ্ছে 30,000 টাকা, 30,000 টাকা। এবার আমরা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করে আমরা ক্লোজিং স্টক ফাইন্ড আউট করে নেব, যেটা কিনা আমাদের ব্যালেন্সিং ফিগার হিসাবে আসবে। ক্লোজিং স্টক আমরা দেখতে পাচ্ছি 15,78,800, 15,78,800 টাকা। তোমরা বাড়িতে একটু ক্যালকুলেশন করে নেবে। হ্যাঁ আসছি। আচ্ছা দেখো শুরু করি, তাহলে এখানে হচ্ছে আমার ক্লোজিং স্টক 15,78,800। এবার দেখি 15,78,800, এবার আমাদের লস অফ স্টক বার করতে হবে। লস অফ স্টক, ক্যালকুলেশন অফ লস অফ স্টক তোমরা লিখে নেবে। এর মধ্যে ফার্স্টে হচ্ছে কি ক্লোজিং স্টক এট দ্য রেট অফ ফায়ার, ক্লোজিং স্টক এট দ্য রেট অফ ফায়ার কত আছে, এদিকে তাকাও এদিকে তাকাও। ক্লোজিং স্টক এট দ্য রেট অফ ফায়ার 15,78,800, সেখান থেকে তুমি মাইনাস করছো স্যালভেজ, স্যালভেজ ভ্যালু মাইনাস করছো, কত আছে স্যালভেজ ভ্যালু দেখতে পাচ্ছ, ওই উপরে ছিল 20,680, 20,680 টাকা, 20,680 টাকা। তো মাইনাস করে আমাদের এখানে আসছে 15,58,120, 15,58,120। তাহলে এটা হচ্ছে লস অফ স্টক বলতে পারো, লস অফ স্টক। এবার আমাদের এখানে দেখতে হবে আমি পলিসি কত টাকা নিয়েছিলাম, পলিসি নিয়েছিলাম আমি 80,000 টাকার পলিসি নিয়েছিলাম। কপাল, দেখো ক্লোজিং স্টক আমার 15,78,000 আর আমি পলিসি নিয়েছিলাম, পলিসি নিয়েছিলাম 80,000 টাকা, তাহলে তো অ্যাভারেজ ক্লজ তো অবশ্যই আসছে তাই না। তাহলে অ্যাভারেজ ক্লজ অ্যাপ্লাই করো, অ্যাভারেজ ক্লজ ফর্মুলাটা তোমরা লিখে নেবে, আমি ফর্মুলাটাকে সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, পলিসি ভ্যালু ইনটু লস অফ স্টক, লস অফ স্টক ডিভাইডেড বাই ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক। চলে আসো এখানে 80,000 ইন্টু 15,58,120 ডিভাইডেড বাই 15,78,800। ভেরি গুড। তাহলে আমার এদিকে চলে আসছে কত আসছে দেখি, 78,952, 78,952 টাকা, ঠিক আছে। তো চলো এটা হয়ে গেল 1.2। এবার আসবো আমরা 1.3 তে, চট করে এটাকে একটুখানি মুছে নিই। 1.3 কথা নয়, ভিডিও চলছে, কথা বলো না। 1.3 তে আসো, 1.3 তে আসো। 1.3 বলছে ডেট অফ ফায়ার ইন দ্য গোডাউন 30th November 2017, the entire stock was burnt except the value of 5723। আচ্ছা ঠিক আছে, বলছে ক্রেডিটর অফ গুডস পারচেজড, পেমেন্ট টু সাপ্লায়ার, তার মানে আমাদের কাছে ইনফরমেশন দেওয়া আছে
আমাদের কাছে ইনফরমেশন দেওয়া আছে যে ক্রেডিটারের আর ডেটারের, তাহলে এই অঙ্কটা একটু করে টুকে নাও, আমাকে একটু বেশি জায়গা লাগবে অঙ্কটা করতে। আচ্ছা দেখো এখানে আমাদের 1.3 নম্বরে কি কি বলেছে দেখো। 1.3 নম্বরে আমাদের ডেটারের ইনফরমেশন দিয়েছে, আমাদের ক্রেডিটারের ইনফরমেশন দিয়েছে। আচ্ছা ডেটার বা ক্রেডিটারের ইনফরমেশন দিয়েছে কেন? ডেটারের ইনফরমেশন থেকে আমরা সেলটা পেয়ে যাব, মানে ক্রেডিট সেলটা পেয়ে যাব, আর ক্রেডিটারের অ্যাকাউন্ট খুললে আমরা ক্রেডিট পারচেজটা পেয়ে যাব। নিশ্চয়ই পারচেজ আর সেলের ইনফরমেশন আমাকে দেওয়া হয়নি অঙ্কের মধ্যে, না অঙ্কের মধ্যে দেওয়া হয়নি। তাহলে চলো আগে প্রথমে ডেটার অ্যাকাউন্ট আর ক্রেডিটার অ্যাকাউন্ট ওপেন করে নিই। এটা ডেটার অ্যাকাউন্ট হয়ে যাবে না, আর এদিকে হচ্ছে ক্রেডিটার অ্যাকাউন্ট। তো প্রথমে হচ্ছে গিয়ে আমাদের ডেটার অ্যাকাউন্ট, আর এদিকে হচ্ছে আমাদের ক্রেডিটার অ্যাকাউন্ট। খেয়াল করো না, ডেটার আমাদের অ্যাসেট আর ক্রেডিটার আমাদের লায়াবিলিটি। যদি অ্যাসেট হয় তাহলে অ্যাসেটের টু ব্যালেন্স বিডি হচ্ছে ওপেনিং ব্যালেন্স, আর লায়াবিলিটি যদি হয় তাহলে বাই ব্যালেন্স বিডি হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স, তাই না? ওপেনিং ব্যালেন্স অনেক সময় আমরা ভুলে যাই এত অঙ্ক করার মাঝখানে। তো দেখো ক্রেডিটার ফর গুড সাপ্লাইড, মানে যারা ক্রেডিটার রয়েছে তাদের ওপেনিং ব্যালেন্স ছিল 10,992 টাকা, আর তাদের ক্লোজিং ব্যালেন্স যেটা টু ব্যালেন্স সিডি হবে, টু ব্যালেন্স সিডি সেটা হচ্ছে 11,461। আচ্ছা বলছে পেমেন্ট টু সাপ্লায়ারকে পেমেন্ট করছি, জার্নাল কি হবে? ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট, তাই না? ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এটা পেমেন্ট লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। কত হচ্ছে? 85,877, 85,877। আচ্ছা নেক্সট চলে আসছে ডেটারের ওপেনিং ব্যালেন্স। ডেটারের ওপেনিং ব্যালেন্স হচ্ছে 16,105, 16,105। আর এদিকে হচ্ছে বাই ব্যালেন্স সিডি, মানে হচ্ছে গিয়ে ক্লোজিং ব্যালেন্স, ঠিক আছে? ক্লোজিং ব্যালেন্স আমার বলছে এখানে 15,271 টাকা। আচ্ছা রিসিভ ফ্রম কাস্টমারের থেকে রিসিভ হয়েছে, তার মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার অ্যাকাউন্ট, তাহলে ক্যাশ হচ্ছে বাই ক্যাশ অ্যাকাউন্ট, মানে রিসিভ করেছি আমি, কত করেছি? 26,304, 26,304 টাকা। নেক্সট কি বলছে? দা কোম্পানি সেল ইটস গুডস এট এ প্রাইস ইল্ডিং এ গ্রস প্রফিট অফ 50% অফ অন পারচেজ প্রাইস। আচ্ছা এটা ইনফরমেশন আর কিছু নেই এখানে, ডেটার ক্রেডিটার রিলেটেড কোনো ইনফরমেশন নেই। তাহলে আমরা এখান থেকে জানতে পারবো ক্রেডিটার অ্যাকাউন্ট থেকে উই উইল ফাইন্ড দ্য ক্রেডিট পারচেজ অ্যাজ ব্যালেন্সিং ফিগার এন্ড ফ্রম ডেটার অ্যাকাউন্ট উই উইল ফাইন্ড দ্য ক্রেডিট সেল অ্যাজ ব্যালেন্সিং ফিগার। তাহলে ডেটার অ্যাকাউন্টে আমাদের ক্রেডিট সেল কত আসছে? হ্যাঁ 25,470। আচ্ছা ক্রেডিটার অ্যাকাউন্টে ক্রেডিট পারচেজ বলবে 25,470, হ্যাঁ হতেই পারে। ছিয়াশি 346। আচ্ছা এবার এদিকে চলে আসছি আমরা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্টে। মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্টে তাহলে প্রথমে আমাদের দেখতে হবে ওপেনিং ব্যালেন্স মানে ওপেনিং স্টক। অঙ্কে ওপেনিং স্টক হ্যাঁ দেওয়া আছে, দেখো ওই বক্সের লাস্ট লাইনটা, স্টক ইন ট্রেড এট কস্ট 31/12/2016 তে, তাহলে ওপেনিং স্টক, হ্যাঁ ওটা 17 ওপেনিং স্টক হবে 26,304 টাকা। আচ্ছা এদিকে এখান থেকে আমরা পেয়েছি সেলটা কত পেয়েছিলাম জানো? 25,470 টাকা। আচ্ছা ক্যাশ সেল কিছু ছিল না অঙ্কের মধ্যে? ক্যাশ সেল দেখো তো। আচ্ছা এক মিনিট দাঁড়াও, ডেটারের ওখানে মনে হচ্ছে একটু ভুল হয়েছে। রিসিভ ফ্রম কাস্টমার বলেছে 1,21,437। আমি কি লিখেছি এখানে? ক্যাশ রিসিভটা 26,000 কোথা থেকে লিখলাম? আচ্ছা 26,000 হচ্ছে ওপেনিং স্টকটা আমি লিখে ফেলেছি। দেখো রিসিভ ফ্রম কাস্টমার বলা আছে 1,21,437 টাকা, তার ফলে ক্রেডিট সেলটা চেঞ্জ হবে। ক্রেডিট সেলটা একটু চেঞ্জ করো, দেখো তো।
যোগ করে মাইনাস করে বলো, ডাইরেক্ট মাইনাস করো। মাইনাস 16,105, 1,20,603 টাকা, 1,20,603 টাকা। তাহলে সেল হচ্ছে 1,20,603, 1,20,603 টাকা। আচ্ছা এদিকে দেখো ক্রেডিট পারচেজ আছে, পারচেজ আমরা বসাবো এখানে 86,346, 86,346 টাকায়, কথা বলো না। আচ্ছা নেক্সট আসছি, গ্রস প্রফিট আসবে। গ্রস প্রফিট কত বলছিল? 50% অন পারচেজ প্রাইস, পারচেজ প্রাইস মানে হচ্ছে কস্ট, হ্যাঁ, তার উপর প্রফিট ইকুয়াল দিয়ে সেল প্রাইস। তা বলছে প্রফিট বলছে 50% অন কস্ট, কস্ট হচ্ছে 100, প্রফিট হচ্ছে 50 মানে 150, তার মানে হচ্ছে 50/150 মানে হচ্ছে কি 1/3, তাই না? তাহলে এদিকে চলে আসো, 1,20,603 ইন্টু 1/3 করলে কত আসছে? 40,201 টাকা। দেখো তো 40,201, তাহলে মাইনাস করব আমরা ক্লোজিং স্টক এট দ্য ডেট অফ ফায়ার, বের করব অ্যাজ ব্যালেন্সিং ফিগার। কত বের হচ্ছে? 32,248, 32,248 টাকা, ঠিক আছে। আচ্ছা এবার লস অফ স্টক করব আমরা, লস অফ স্টক বের করব। লস অফ স্টক বলছে আমাদের ক্লোজিং স্টক এট দ্য ডেট অফ ফায়ার ছিল আমাদের 32,248, সেখান থেকে আমরা স্টক স্যালভেজ করেছি। সুন্দর করে লিখবে স্টক স্যালভেজ। স্টক স্যালভেজ আমরা 5,723, 5,723 টাকা, একটু মাইনাস করো। 26,525, 26,525। তাহলে এখান থেকে চলে আসো তুমি, ইন্স্যুরেন্স পলিসিটা কত টাকা ছিল? না পলিসি কিছু বলেছে কি? দাঁড়া পলিসি দেখছি দাঁড়া, কোথায় গেল পলিসি? হ্যাঁ 24,186 টাকা, দেখো বক্সের ঠিক নিচে আছে, দ্য স্টক ওয়াজ ইনসিওর্ড ফর 24,180, মানে হচ্ছে ইন্স্যুরেন্স, তুমি ইন্স্যুরেন্সের পলিসি নিয়েছো তুমি 24,186 টাকার। তাহলে অ্যাভারেজ ক্লজ অ্যাপ্লাই করো, অ্যাভারেজ ক্লজ অ্যাপ্লাই করো, তার মানে হচ্ছে 24,186 ইন্টু 26,525 ডিভাইডেড বাই ক্লোজিং স্টক 32248, তাতে অ্যান্সার তোমার আসার কথা 19,894 অ্যান্সার আসার কথা। একটু চট করে দেখে নাও, লিখে নাও। আচ্ছা এবার আসবো আমরা কত নম্বর হলো দেখো তো? 1.3 হয়েছে, 1.4 এ আসবো। 1.4 নাম্বার ম্যাথ বলছে on 1st April 2016 a trader took out a fire insurance policy containing an average clause covering his stock for rupees কত 15 লাখ, তার মানে পলিসি নিয়েছে 15 লাখের। his practice was to place his selling price at cost plus 33.13%, মানে 33.13%। সেলিং প্রাইস বলছে কস্টের উপর 33.13%, তার মানে এখান থেকে একটুখানি আমরা কাজটা করে নি, কস্ট প্লাস প্রফিট ইকুয়াল সেলিং প্রাইস। আমরা জানি কস্ট যদি হয় 100, প্রফিট হবে 33.13, তার মানে সেলিং প্রাইস হবে 133.13, তার মানে প্রফিট অন সেল 33.13 ডিভাইডেড বাই 133.13 মানে হচ্ছে 1/4, ঠিক আছে 1/4। তাহলে চলে আসো এখানে বলছে on 31st December 2016 a fire broke out। আচ্ছা ইয়ারটা এখানে খেয়াল করো, 1st এপ্রিল থেকে নিচ্ছে, হ্যাঁ ওর ইয়ারটা শুরু হচ্ছে কিন্তু 1/4/2016 আর শেষ হবে 31/3/2017, তো পরের বছরে। আর এখানে 31st ডিসেম্বর 2016 তে কিন্তু ডেট অফ ফায়ার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট বলছে the value of salvage stock was rupees 6 lakh during the period of 9 months preceding the fire. His purchase amounted to rupees 61 lakh and sale 84 lakh. His stock on 1/4/2016 was valued at 20 lakh. Previous statement showing amount of claim। তাহলে কি কোনো মানে হেভি কঠিন অঙ্ক কিচ্ছু না, একদম সোজা অঙ্ক স্যার। তার মানে এখানে আসছি আমি ওপেনিং স্টক বলছে কত, হারিয়ে ফেললাম নাকি? ওপেনিং স্টক বলছে 20 লাখ টাকা, 20 লাখ।
ওপেনিং স্টক 20 লাখ, পারচেজ বলছে স্যার, পারচেজ হ্যাঁ 61 লাখ, আচ্ছা 61 লাখ হচ্ছে পারচেজ। আচ্ছা সেল কত বলছে, হ্যাঁ 84 লাখ। আচ্ছা এদিকে হচ্ছে গিয়ে গ্রস প্রফিট কত বলছিল জানো, 1/4, তার মানে 84 লাখের 1/4 করলে 4 দুগুণী 8, 4 কে 4, 21 লাখ, 21 লাখ। আচ্ছা তাহলে হয়ে গেল এখানে কাজ কমপ্লিট। এবার আমরা ক্লোজিং স্টক বার করব, ক্লোজিং স্টক বার করব, যোগ করে মাইনাস করলে ক্লোজিং স্টক আসবে 18 লাখ। তুমি পলিসি নিয়েছো কত টাকার, পলিসি কত টাকা নিয়েছো দেখো তো, পলিসি নিয়েছো তুমি 15 লাখ টাকার, একটু বেশি নিলেই ঝামেলাটা মিটে যেত, এভারেজ ক্লজ আসতো না। ঠিক আছে কোনো ব্যাপার না, লস অফ স্টকে আসবো আমরা, লস অফ স্টক, লস অফ স্টক, আরে 2 টাকা কম হলেই হয়ে গেল, এভারেজ ক্লজ চলে আসছে। ঠিক আছে এবার এদিকে লস অফ স্টক, লস অফ স্টক হচ্ছে গিয়ে তোমার ক্লোজিং স্টক এট দ্য ডেট অফ ফায়ার, তোমরা যেমন আমি বলছি মুখে মুখে সেরকম লিখবে, ক্লোজিং স্টক এট দ্য ডেট অফ ফায়ার, লে স্টক স্যালভেজ, লে স্টক স্যালভেজ, স্টক স্যালভেজ মনে হয় কত 6 লাখ টাকা, আচ্ছা স্টক স্যালভেজ 6 লাখ, তাহলে এখানে হয়ে গেল 12 লাখ, তাহলে লস অফ স্টক, লস অফ স্টক 12 লাখ। তাও পলিসি নিয়েছিল 15 লাখ, যদি এটার সঙ্গে ক্যালকুলেট করতাম তাহলে কিন্তু এতটা পলিসি টাকাটা ফেরত পেয়ে যেতাম, কিন্তু না, তোমাকে কম্পেয়ার করতে হবে এই পলিসি ভ্যালুর সঙ্গে ক্লোজিং স্টককে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে তাহলে এখানে চলে আসো এভারেজ ক্লজ, এভারেজ ক্লজ হচ্ছে কি তোমার 15 লাখ ইন্টু 12 লাখ ডিভাইডেড বাই 18 লাখ, তো অ্যান্সার আসছে আমার 10 লাখ। ঠিক আছে 1.4 হয়ে যাওয়ার পর আমরা নাও হ্যাঁ, তো পলিসিতে ক্লোজিং স্টক বেশি আছে বলেই তো এভারেজ ক্লজ করেছি, ক্লোজিং স্টক পলিসির থেকে বেশি আছে বলেই তো এভারেজ ক্লজ করেছি। আর 12 লাখ টাকা লস হওয়ার ফলে 12 লাখ টাকা লস হয়েছে, কিন্তু পাবে তো 10 লাখ টাকা, হ্যাঁ কি না? ঠিক আছে তো 1.5 একটু জেলোসিল নিয়ে অঙ্কটা হজম করো। আচ্ছা 1.5 এ আসি, দেখো 1.5 বলছে অ্যাডজাস্টমেন্ট ইন পারচেজ, বলছে গুডস অফ শ্যারন were partly destroyed by fire on 30th June 2013. He closes his account on 31st March each year. From the following particular, you are required to prepare the statement of insurance claim. আচ্ছা বলছে ওপেনিং স্টকে আছে, ওপেনিং স্টক আছে 3,40,170 টাকার, পারচেজ বলে দিয়েছে, ওয়েজেস বলে দিয়েছে, সেল বলে দিয়েছে, বলছে অ্যাভারেজ পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট টু কস্ট ইজ 16.23%। আচ্ছা তার মানে কস্ট বলছে, দেখো খেয়াল করো একটুখানি, কস্ট প্লাস প্রফিট ইকুয়াল সেলিং প্রাইস, কস্ট 100, কস্ট কত 100, আর এটা হচ্ছে 16.23, তার মানে 116.23, 116.23। ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে তোমার সেটা আমি বলছি কত হবে সেটা পরে বলছি। বলছে স্টক টু দ্য ভ্যালু অফ রুপিস 1 লাখ ওয়াজ স্যালভেজ, মানে স্যালভেজ ভ্যালু কত বলেছে 1 লাখ টাকা, পলিসি নিয়েছে কত 80,000 টাকার। নিচের ইনফরমেশন দুটো খুব ইম্পর্টেন্ট, নিচের ইনফরমেশনটা তাকাও আগে। দ্য ফলোইং অ্যাডিশনাল ইনফরমেশন ইজ অ্যাভেলেবল, পারচেজ ইনক্লুড পারচেজ অফ প্ল্যান্ট 80,000, পারচেজের মধ্যে 80,000 টাকার প্ল্যান্ট পারচেজ ইনক্লুড করা আছে। নাম্বার 2, ফার্মস ওন মেন installed the plant in May 2013 at a cost of rupees 5,000. The amount was included in wages, মানে প্ল্যান্টটা ইনস্টলেশনের জন্য খরচা হয়েছিল 5,000 টাকা, সেই খরচাটা আমি ওয়েজেস অ্যাকাউন্টের মধ্যে ইনক্লুড করে দিয়েছি, it should be deducted from wages. আচ্ছা stock in the beginning was calculated at 15% less than the cost price, মানে আমাদের কোম্পানিতে একটা প্র্যাকটিস আছে, আমাদের কোম্পানিতে একটা প্র্যাকটিস রয়েছে, কি প্র্যাকটিস রয়েছে স্যার, যে আমরা স্টকটাকে কি করি, মানে বিগিনিং মানে ওপেনিং স্টকের ক্ষেত্রে আমরা কি করি, কোনো একটা দামে আমরা কিনলাম, ঠিক আছে, আর যেই দামে আমরা কিনেছি, ধরো 100 টাকায় কিনেছি, আমরা সেটাকে 100 টাকায় লিখি না, রিটেন প্রাইস হচ্ছে গিয়ে আমাদের 15% লেস, মানে কস্ট থেকে আমি রিডাকশন করি, ডাউন করি, কত ডাউন করি 15% ডাউন করি, করে আমরা লিখি কততে 85 এ লিখি।
85 এ লিখি, ঠিক আছে। 100 টাকার যদি কোনো জিনিস হয় তাকে তার থেকে 15 টাকা কম করে আমরা রিটেল প্রাইস কত লিখি, 85 এ লিখি। এবার ঘটনা হচ্ছে যখন তোমার আগুন লাগছে তখন তো তুমি বলবে না 85 এ আমি লিখি বলে 85 এর হিসাব করে দিন, না, তখন আমি ওটা 100 তে করে নিতে হবে। কারণ যদি আমি এখানে 85 লিখি তাহলে ক্লোজিং স্টক কম হবে, এখানে যদি 20 জায়গায় 25 লাখ হয় তাহলে কিন্তু ক্লোজিং স্টক বেড়ে যাবে, ঠিক আছে না। ধরো তুমি কিনেছিলে 25 লাখ টাকা দিয়ে কোনো জিনিস, কিন্তু রিডাকশনের ফলে তুমি লেখো 20 লাখ টাকা, তাহলে যদি 20 লাখ লিখি তাহলে এখানে 18 লাখ হচ্ছে ক্লোজিং স্টক। আর যদি এখানে 25 লাখ অরিজিনাল যে ভ্যালু যত টাকা আমি কিনেছিলাম ওটা যদি 25 লাখ হয় তাহলে কিন্তু এখানে আরো 5 লাখ বেড়ে যাবে, তখন ক্লোজিং স্টক 23 লাখ টাকার হবে। কথা বুঝলে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা অঙ্কটা শুরু করি। আর কোনো কাজ আছে? নেই, তাহলে শুরু করা যাক। মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট, মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট, ওপেনিং স্টকে আসো। ওপেনিং স্টক, তাহলে ওপেনিং স্টক বলছে আমরা লিখি 3,40,170, 3,40,170 টাকা আমরা লিখি। মানে যখন রিটেন প্রাইস হবে 85, যখন রিটেন প্রাইস 85 তখন অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 100। যখন রিটেন প্রাইস 1 তাহলে ডিভাইডেড বাই 85, আর যখন রিটেন প্রাইস 3,40,170 তখন অ্যাকচুয়াল প্রাইস 3,40,170 দিয়ে গুণ করে দেবো। কথাটা বোঝা গেল? তাহলে ইনটু 100 ডিভাইডেড বাই 85 করলে কত বের হচ্ছে আমার? কত বের হচ্ছে? 4 লাখ টাকা। 4 লাখ টাকা হচ্ছে আমার ওপেনিং স্টক। নেক্সট পারচেজ, পারচেজ কি বলছে? পারচেজ আছে আমার 8 লাখ টাকা, পারচেজ আছে 8 লাখ টাকা লেস পারচেজ অফ প্ল্যান্ট, আই থিঙ্ক, হ্যাঁ, purchase of plant include in purchase account, তাই না? it should be deducted from the purchase। 80,000 টাকা। ব্যালেন্স কত আসছে? 7,20,000 আসছে। নেক্সট বলছে ওয়েজেস, হ্যাঁ, ওয়েজেস হচ্ছে কত? 3,05,000 টাকা। ওয়েজেস অফ 3,05,000 ইনক্লুড দ্য প্ল্যান্ট ইনস্টলেশন চার্জ। তো এখান থেকে প্ল্যান্ট ইনস্টলেশন চার্জটা বাদ দিয়ে দিতে হবে, প্ল্যান্ট ইনস্টলেশন চার্জটা বাদ দিয়ে দিতে হবে। কত টাকা আছে? 5,000, দেখো তো, তাহলে বাইরে 3 লাখ। আচ্ছা ঠিক আছে। সেলস কি বলছে? সেলস 15 লাখ, সেলস বলছে আমার 15 লাখ। তাহলে এদিকে গ্রস প্রফিট চলে আসবে। গ্রস প্রফিট কত আসছে বলছে? ও আচ্ছা, গ্রস প্রফিটটা এখানে দেখতে হবে। 16.2 ডিভাইডেড বাই 116.2, এটা আসার কথা 1/7, কিন্তু তোমার তো মাথায় আসবে না, তোমাকে ক্যালকুলেট করে দেখাতে হবে। 3 16 48 আর 2 50/3, 50/3 ডিভাইডেড বাই 116 ইনটু 3 করো, 116 ইনটু 3 ডিভাইডেড প্লাস 2, 116 ইনটু 3 ডিভাইড প্লাস 2 ইনটু 3 প্লাস 2 350 ঠিক আছে। নেক্সট লাইনে 50/3, এটা যদি যায় উপরে তাহলে 3/350, তাহলে 3 কেটে গেল, 50/350 মানে 1/7, 5 7 35। তাহলে এদিকে চলে আসো তুমি, 15 লাখ ইন্টু 1/7 কত হচ্ছে দেখো, 15 লাখ ইন্টু 1/7 হচ্ছে 2,14,286 টাকা। ঠিক আছে, প্লাস মাইনাস করছি, প্লাস মাইনাস করার ফলে আমরা ক্লোজিং স্টক পেয়ে যাচ্ছি অ্যাজ ব্যালেন্সিং ফিগার। কত পাচ্ছি বলো? ক্লোজিং স্টক পাচ্ছি 1,34,486 টাকা। যারা ভিডিও দেখছো বারবার বলছি তোমরা যোগ বিয়োগটা করে নেবে কিন্তু। লস অফ স্টক, ক্লোজিং স্টক এট দ্য ডেট অফ ফায়ার, 1,34,486 মাইনাস স্টক স্যালভেজ কত আছে? 1 লাখ টাকা স্টক স্যালভেজ আছে, আর 80,000 টাকা মানে ইসে ছিল আমার পলিসি ভ্যালু। আচ্ছা এবার চলে আসছি, আর আমি পলিসি নিয়েছিলাম 80,000 টাকা, তাহলে এখানে অ্যাভারেজ ক্লজ, আমার তো মনে হয় অ্যাভারেজ ক্লজ তোমরা এখন খুব ভালোভাবে বুঝে গেছো। তাহলে এখানে চলে আসছি 80,000 ইন্টু 34,486, মানে এটা লস অফ স্টক, হ্যাঁ এটা হচ্ছে লস অফ স্টক, আর 34,000 ডিভাইডেড বাই ক্লোজিং স্টক এট দ্য ডেট অফ ফায়ার, তাহলে কত আসছে বলো? আসছে 20,514 টাকা, 20,514 টাকা। ঠিক আছে, চট করে এটাকে লিখে নেবো আমরা। 1.5 পর্যন্ত গেছি। আচ্ছা 1.6 আসবো। নেক্সট কোশ্চেন বলছে
10th August 2014, the godown of a farm caught fire. From the following figure, ascertain the loss of stock suffered by him. আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি 10th August, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 10/8/2014। আচ্ছা, তাহলে ওপেনিং দেওয়া আছে, পারচেজ দেওয়া আছে, সেল দেওয়া আছে, ক্লোজিং স্টক দেওয়া আছে, পারচেজ দেওয়া আছে, সেলস দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। দেখো, খেয়াল করো, এই অঙ্কটা একটু অন্যরকম। 1.6 এটা একটা ইয়ার, এটা একটা ইয়ার, ঠিক আছে। এটা আমাদের কারেন্ট ইয়ার, এটা হচ্ছে কারেন্ট ইয়ার, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার। বলছে তোমার আগুন লেগেছিল 10/8/2014, তার মানে বছর শুরু হয়েছিল তোমার, ইয়ারটা শুরু হয়েছিল তোমার 1/4/2014-তে, শেষ হয়েছে তোমার 31/3/2015-তে, যার মধ্যে তোমার আগুন লেগেছিল 8-এ না, তাহলে আগুন লেগেছিল 10/8-এ, 10/8/2014-তে আগুন লেগেছিল, মানে ডেট অফ ফায়ার। তার মানে এই পোর্শনে আমাকে মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট করতে হবে। ইনফরমেশন বলছে, শোনো বলছি আমি, শোনো। আগের বছর 1/4/2013 থেকে 31/3/2014 পর্যন্ত আগের বছরটা ছিল। আগের বছরে একটা ওপেনিং স্টক ছিল, আগের বছরে ক্লোজিং স্টক ছিল। এটা হ্যাঁ, এই আগের বছরের ক্লোজিং স্টকটা এই বছরে ওপেনিং স্টক হবে। আগের বছরে আমি কিছু পারচেজ করেছিলাম, আগের বছরে আমি একটা কিছু সেল করেছিলাম। দ্য ডিফারেন্স অফ সেল এন্ড পারচেজ ইজ কল্ড গ্রস প্রফিট। দেখো, অঙ্কটার মধ্যে গ্রস প্রফিটের রেট দেওয়া নেই, যেহেতু গ্রস প্রফিটের কারেন্ট ইয়ারের গ্রস প্রফিটের রেট দেওয়া নেই, জিপি রেট দেওয়া নেই, নট গিভেন, এটা দেওয়া নেই। তাই আগের বছর ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে আমাকে রেট অফ গ্রস প্রফিটটা বার করে নিতে হবে। রেট অফ গ্রস প্রফিটটা প্রিভিয়াস ইয়ারে বার করে নিতে হবে, আর অ্যাজিউম করতে হবে যে প্রিভিয়াস ইয়ারে যে রেটে আমি গ্রস প্রফিট আর্ন করেছি সেই রেটে গ্রস প্রফিট আমি এবারও আর্ন করব। তার মানে অ্যাজিউম কি করতে হচ্ছে, প্রিভিয়াস ইয়ারে যে রেটে গ্রস প্রফিট আমি আর্ন করেছি এই বছরও সেই রেটেই আমি গ্রস প্রফিট আর্ন করব, যদি অন্য কিছু না বলা থাকে। আচ্ছা, দ্য ভ্যালু অফ স্যালভেজ, স্টক স্যালভেজ বলে দিয়েছে, বলেছে ইট ওয়াজ দ্য প্র্যাকটিস অফ দ্য ফার্ম টু ভ্যালু স্টক এট কস্ট লেস 15%। তার মানে যেটা আমার কস্ট রয়েছে সেখান থেকে আমরা রিডাকশন করে রিটেন প্রাইস বার করি। কস্ট যদি হয় 100 টাকা, রিডাকশন করি 15 টাকা, লিখি আমি 85 টাকা। এবার দেখো অঙ্কটায় বলছে ইট ওয়াজ দ্য প্র্যাকটিস অফ দ্য ফার্ম টু ভ্যালু স্টকস, মানে কোন স্টক, ওপেনিং স্টক অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজিং স্টক, দুটো স্টককে ওরা 85-এ লেখে, ঠিক আছে। তো এবার আমি যখন সলিউশন করব তখন আমাকে প্রথমে কাজ করতে হবে কি, ট্রেডিং অ্যাকাউন্ট অফ প্রিভিয়াস ইয়ার, ট্রেডিং অ্যাকাউন্ট অফ প্রিভিয়াস ইয়ার মানে হচ্ছে কি 2013 থেকে 2014, টু ফাইন্ড আউট দ্য রেট অফ গ্রস প্রফিট। তাহলে প্রথমে আসছি ওপেনিং স্টক, এখানে বলা আছে 6,06,79,500, তার মানে এটা হচ্ছে রিটেন প্রাইস, এটা রিটেন প্রাইস মানে হচ্ছে কি 85। আমাকে জানতে হবে যে অ্যাকচুয়াল প্রাইস অফ ওপেনিং স্টক, ঠিক আছে। 85 যদি রিটেন প্রাইস হয় তাহলে অ্যাকচুয়াল কস্ট 100, রিটেন প্রাইস যদি 1 হয় তাহলে অ্যাকচুয়াল প্রাইস 100/85, আর রিটেন প্রাইস যদি 6,79,500 হয় তাহলে অ্যাকচুয়াল প্রাইস 6,79,500 ইনটু 100 ডিভাইডেড বাই 85 করলেই বেরিয়ে আসবে। আগের অঙ্কটা আমরা থরলি বুঝিয়েছি। তাহলে 799,412। এবার চলে আসছি আমি পারচেজ কি বলছে, 28,60,500, 28,60,500 টাকা। এদিকে সেল চলে আসছে আমার, এখানে কত, 34 লাখ টাকার সেল আছে, 34 লাখের সেল আছে। আর এদিকে ক্লোজিং স্টক আছে, ক্লোজিং স্টকও তাই। ক্লোজিং স্টক বলছে রিটেন প্রাইস হচ্ছে 5,10,000 টাকা, 5,10,000 টাকা হচ্ছে রিটেন প্রাইস, তাই ডিভাইডেড করবো রিটেন প্রাইস দিয়ে 85, আর 100টা আমাকে জানতে হবে। তাহলে কত হচ্ছে বলো, 6 লাখ টাকা। তাহলে এবার যোগ বিয়োগ করলে এখানে পেয়ে যাচ্ছি আমি গ্রস প্রফিট পেয়ে যাচ্ছি। গ্রস প্রফিট কত পাচ্ছি বলো, 3,40,088 টাকা। তাহলে এখান থেকে আমাকে জানতে হবে রেট অফ গ্রস প্রফিট জানতে হবে। তো রেট অফ গ্রস প্রফিটের ফর্মুলা কি, গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100, এটাকে নেট সেল বলবে, ইনটু 100। নেট সেল মানে হচ্ছে সেলস থেকে সেলস রিটার্ন বাদ দেওয়ার পর নেট সেল বের হয়, ঠিক আছে। এখানে অবশ্য সেলস রিটার্ন নেই, তবু তুমি বলার সময় নেট সেল ডিভাইডেড বাই নেট সেল বলবে, গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেল ইনটু 100। তাহলে এখানে পার্সেন্টেজ আমার আসছে 10.008,
পার্সেন্ট, মানে হচ্ছে কি অলমোস্ট 10% আসছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসছি আমি, দেখে নি। ইট ওয়াজ প্র্যাকটিস অফ দ্য, হ্যাঁ এটা তো হয়ে গেল। দেখো লাস্ট লাইনটা বলছে অন 1/4/2014, মানে কারেন্ট ইয়ারে 1/4/2014 তে, মানে কারেন্ট ইয়ারে দ্য প্রাইস ওয়ার রেজড বাই দ্য ফার্ম বাই 10%, মানে কারেন্ট ইয়ারে প্রাইসটা বৃদ্ধি পেয়েছে। কারেন্ট ইয়ারে প্রাইস বৃদ্ধি পেয়েছে মানে সেটা বোঝানোর জন্য আমি এখানে করছি, ধরো কস্ট ছিল প্লাস প্রফিট ছিল, তার মানে ইকুয়াল সেলিং প্রাইস। প্রিভিয়াস ইয়ারে যদি কস্ট হয় 100 টাকা, প্রফিট হয়েছে 10 টাকা, 10 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 110 টাকা। আচ্ছা দেখো তো একবার, না 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 আমি ভুল বললাম, গ্রস প্রফিট হয় সেলের ওপর, গ্রস প্রফিট হয় সেলের ওপর, সেলকে আমাকে ধরতে হবে 100 টাকা, সেল হচ্ছে 100 টাকা, প্রফিট হয়েছে 10 টাকা, তার মানে তুমি ওটা কিনেছিলে 90 টাকায়। ঠিক আছে, প্রফিটটা আমি কার উপর বার করছি, প্রফিটটা আমি সেলের উপর বার করছি, তাহলে সেল যদি 100 হয় প্রফিট হবে 10, তার মানে কস্ট হবে 90। এবার কারেন্ট ইয়ারে বলছে যে প্রাইস বেড়ে গেছে, কার প্রাইস আমি বাড়াতে পারি বলো, সেলিং প্রাইস আমার হাতে আছে, তাই না? আমার হাতে কি প্রাইস আছে, সেলিং প্রাইসটা আমার হাতে আছে। আমি 90 এ কিনি বা 80 তে কিনি, আমি যদি 100 এর জায়গায় 110 এ বিক্রি করি, সেটা আমার হাতে আছে, তাই না? তাহলে বলছে এখানে সেলিং প্রাইসটা 10% বেড়েছে, মানে ছিল 100 আর এখন আরো 10% ইনক্রিজ করছে, মানে 100 ইন্টু 10%, তার মানে 110 টাকা। সেলিং প্রাইস 110, আমি কিনছি কততে, কিনছি স্যার 90 এ, তার মানে প্রফিট আমার কত হচ্ছে বলো, প্রফিট আমার হচ্ছে 20 টাকা। প্রফিট আমার হয়েছে, কারেন্ট ইয়ারে আমি প্রফিট করতে চাইছি 20 টাকা করে, তার মানে রেট অফ গ্রস প্রফিট আমি কত আর্ন করতে চাইছি, রেট অফ গ্রস প্রফিট আমি আর্ন করতে চাইছি গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস, মানে নেট সেলস ইন্টু 100, মানে হচ্ছে গিয়ে 20/110 ইন্টু 100, আই থিঙ্ক 18% মতো আমি আর্ন করতে চাইছি। একটুখানি দেখে নাও, 18.18% আর্ন করতে চাইছি, একটুখানি ক্যালকুলেট করে নাও, 18.18% গ্রস প্রফিট আমি আর্ন করতে চাইছি। তো এই জায়গাটা বোঝার পর একটু দেখে নেবে, এই জায়গাটা বোঝার পর আমি মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্টটা করছি, আসছে মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট করছি। মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট বলছে আগের বছরে যেটা আমার ক্লোজিং স্টক ছিল সেটা এই বছরে ওপেনিং স্টক আসছে কত, 6 লাখ টাকা। এই বছর আমি এই টাইম ফ্রেমের মধ্যে পারচেজ কত করেছি, দেখো টাইম ফ্রেমের মধ্যে আমি পারচেজ করেছি, কোথায় করেছি রে বাবা, হ্যাঁ 16,36,400 টাকা, 16,36,400 টাকা, 16,36,400 টাকা। এই টাইম ফ্রেমের মধ্যে, এই 4 মাসের মধ্যে আমি সেলও করেছি। সেল কত করেছি দেখো, সেল করেছি 20 লাখ টাকা, সেল করেছি আমি 20 লাখ টাকা। আর গ্রস প্রফিট আর্ন করতে চাইছি আমি কত পার্সেন্ট, আগের বছরের মতো 10%? না স্যার, আমি আর্ন করতে চাইছি 18.18%, তার মানে 20 লাখ টাকার ওপর 18.18% মানে কত হচ্ছে দেখো, 3,63,600 টাকা। ঠিক আছে, তাহলে চট করে আমরা যোগ বিয়োগ করব, তো এখানে ক্লোজিং স্টক চলে আসবে অ্যাজ ব্যালেন্সিং ফিগার। তো ক্লোজিং স্টক আমার আসছে 6 লাখ টাকা, 6 লাখ টাকা ক্লোজিং স্টক আসছে। এবার লস অফ স্টক দেখবো আমরা, লস অফ স্টক দেখবো, লস অফ স্টক বলো না, ক্লোজিং স্টক 6 লাখ লেস স্যালভেজ 1,37,000 আছে, আচ্ছা 1,37,000, তাহলে মাইনাস করে কত আসছে দেখো, 4,63,000। ইন্স্যুরেন্স ক্লেম বলে, ইন্স্যুরেন্স পলিসি বলেছিল, ইন্স্যুরেন্স পলিসি আই থিঙ্ক বলেনি, কোথাও পেলাম না তো, না বলেনি, উপরে নিচে না বলেনি, কিছু বলেনি। তাহলে এটা হয়ে গেল আমাদের 1.6 নাম্বার ম্যাথ, চট করে এটাকে লিখে নেব। আচ্ছা দেখো 1.9 এ আসছি, নেক্সট আমার কোশ্চেন হচ্ছে 1.9 নাম্বার। 1.9 বলছে এ ফার্ম, আচ্ছা দেখো 1.6 অবধি করেছি, 1.7 আর 8টা তোমরা নিজেরা করবে। 1.9 হচ্ছে এ ফার্ম, এ ফায়ার ব্রোক আউট in the godown of a business house on 8th July 2019, goods costing rupees 2,03,000 in a small sub godown remain unaffected, মানে আমার মেন গোডাউনে আগুন লেগেছে, আমার আবার একটা সাব গোডাউনও আছে। company has two different godown, one is main godown and another is a small sub godown. The fire broke out on the main godown which does not affect the small godown. তাহলে স্মল গোডাউনের কাছে, স্মল গোডাউনে আমার 2,03,000 টাকার মাল রয়েছে, সেটা এখন সেভ রয়েছে, কোনো এফেক্ট করেনি।
তার মানে এটাকে স্টক স্যালভেজও বলতে পারি। দ্য গুডস রিট্রিভড ইন এ ড্যামেজ কন্ডিশন ফ্রম মেন গোডাউন ওয়ার ভ্যালুড এট ₹1,97,000। তার মানে মানে মেন গোডাউন থেকে আমি গুডস বাঁচিয়ে নিয়ে এসেছি, মানে স্টক স্যালভেজ করেছি 1,97,000 এর। দ্য ফলোইং পার্টিকুলার ওয়ার অ্যাভেলেবল ফ্রম দ্য বুক অফ অ্যাকাউন্ট স্টক বলছে অন দ্য লাস্ট ব্যালেন্স শিট ডেট, মানে আগের বছরের ক্লোজিং স্টক ছিল 15,72,000, পারচেস করেছি আমি 37,10,000 টাকা, সেল করেছি আমি 52,60,000 টাকার। আর কি বলছে, দ্য অ্যাভারেজ গ্রস প্রফিট 30% অন সেল। দ্য বিজনেস হাউস হ্যাজ এ ফায়ার ইন্স্যুরেন্স পলিসি অফ 10 lakh, অ্যাসিস্ট ফায়ার ইন্স্যুরেন্স পলিসি অফ 10 lakh ইন রেসপেক্ট অফ ইটস এন্টায়ার স্টক, টোটাল স্টকের উপর 10 লাখ টাকার আমার ইন্স্যুরেন্স পলিসি করা আছে। অ্যাসিস্ট অ্যাকাউন্ট অফ বিজনেস হাউস ইন কম্পিউটিং অ্যামাউন্ট অফ ক্লেম লস বাই ফায়ার। তার মানে তোমাকে হিসাব করে বলতে বলছে, তো বলে দিই কি আছে, অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই। 1.9 একটা হচ্ছে বিজনেসের মধ্যে এটা হচ্ছে আমার মেন গোডাউন, আর এখানে একটা ছোট্ট গোডাউন রয়েছে, ঠিক আছে, ছোট্ট একটা গোডাউন রয়েছে। এবার টোটাল বিজনেসটার আমি ইন্স্যুরেন্স করেছি, আর ইন্স্যুরেন্স পলিসি নিয়েছি আমি নিশ্চয়ই বলেছিল, কোথায় গেল, হারিয়ে ফেললাম। ইন্স্যুরেন্স পলিসি 23 লাখ, না সরি 23 লাখ বলছি, দেখো তো কোথায়, হ্যাঁ, দ্য বিজনেস হাউস হ্যাজ এ ফায়ার ইন্স্যুরেন্স পলিসি অফ 10 লাখ। ইন্স্যুরেন্স পলিসি ছিল 10 লাখ, যার মধ্যে বিগ আর স্মল দুটোই আছে। হ্যাঁ, বিগ গোডাউনও আছে, স্মল গোডাউনও আছে। বিগ গোডাউন আর স্মল গোডাউন দুটোরই একসঙ্গে ইন্স্যুরেন্স করা হয়েছে টোটাল 10 লাখ টাকা। তো আর কিছু বলা নেই, চট করে আমি করব। ওপেনিং স্টক বলা আছে 15,72,000 টাকার, ওপেনিং স্টক বলা আছে 15,72,000 টাকার। এদিকে পারচেস বলা আছে স্যার আমার 37,10,000 টাকার, 37,10,000 টাকার। সেল বলা আছে আমার এখানে 52,60,000 টাকার, 52,60,000 টাকার। এবং গ্রস প্রফিট বলছে, গ্রস প্রফিট আমার বলেছে এখানে কত পার্সেন্ট বলেছে, 30% অন সেল। তো সেলের ওপর 30% ডাইরেক্টলি করবো আমি, 52,60,000 এর উপর স্যার 30% করলে কত আসে স্যার, আসে হচ্ছে গিয়ে 15,78,000 টাকা, 15,78,000 টাকা। আবারও বলছি, তোমরা বারবার সেগুলো ক্যালকুলেশনগুলো নিজেরা করে নেবে। ক্লোজিং স্টক এট দ্য রেট অফ ফায়ার হচ্ছে 16 লাখ টাকা। হ্যাঁ, এবার আছে লস অফ স্টক, ঠিক আছে, ক্লোজিং স্টক আসছে আমার 16 লাখ টাকা। এবার এখান থেকে বলছি স্যালভেজ কি হবে, এই স্মল গোডাউনে আগুন লাগেনি, স্মল গোডাউনে যত টাকার মাল ছিল সেটা পুরোটাই বেঁচেছে, আই থিঙ্ক 2,03,000 টাকা, 2,03,000 টাকা। হ্যাঁ স্যার, আর বড় গোডাউনে আগুন লেগেছিল, বড় গোডাউন থেকে আমি স্যালভেজ করতে পেরেছি 1,97,000 টাকা, 1,97,000। তাহলে এখানে 2 আগে 3 আগে 4 লাখ টাকা বাঁচিয়ে নিয়েছি, 4 লাখ টাকা বাঁচিয়ে নিয়েছি। তার মানে এখানে 12 লাখ টাকার লস অফ স্টক হয়েছে। আচ্ছা, এভারেজ ক্লজ আছে কি, আমি টোটাল করেছিলাম 10 লাখ টাকার পলিসি, এখানে 16 লাখ টাকা আমার ক্লোজিং স্টক রয়েছে। তাহলে এভারেজ ক্লজ আসছে তোমার, এভারেজ ক্লজ হচ্ছে গিয়ে 12 লাখ ইন্টু 10 লাখ ডিভাইডেড বাই 16 লাখ। তাহলে অ্যান্সার আসবে আমার 7.5 লাখ টাকা, 7.5 লাখ টাকা। ঠিক আছে, চটপট বুঝিয়ে দিলাম, তোমরা একটু বুঝে নিও। 1.10 করব। নেক্সট ম্যাথ আমরা করব 1.10। কোশ্চেনটাকে দুবার ভালো করে পড়বো। এখানে প্রথমে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট করতে হবে, তারপরে আমাদের মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্টও করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। আমি অঙ্কটা করতে করতে বলবো ব্যাপারটা। বলছে স্টক অন 1/4/2016, 1/4/2016 তে বলছে। আচ্ছা, দুটো ইয়ার আমি আগে এঁকে নিই ছবি। 1/4/2016, 1/4/2016, 31/3/2017। আবার এদিকে 1/4/2017, 31/3/2018। আগুন লেগেছে কবে দেখো, 2/6/2017, 2/6 মানে এইরকম জায়গায় আগুন লেগেছে। 2/6/2017 হচ্ছে ডেট অফ ফায়ার। ঠিক আছে, তারপরে ইনফরমেশন গুলো আমি দেখি, এক এক করে পড়ছি। তো প্রথমে আমরা একটা করছি কি, ট্রেডিং অ্যাকাউন্ট খুলে নিই। প্রথমে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট করে নিই। ট্রেডিং অ্যাকাউন্ট ফর 2016 থেকে 2017, 2016-17 ট্রেডিং অ্যাকাউন্ট করছি। তো দেখো কি বলছে, ওপেনিং স্টক বলছে, তাই না? ওপেনিং স্টক বলছে 1,35,000 টাকা। তাহলে 1,35,000 টাকার ওপেনিং স্টক।
বসা ওপেনিং স্টক 1,35,000 টাকা, 1,35,000 টাকা। নেক্সট বলছে আমার পারচেজ কত বলছে? পারচেজ বলছে 2017-র 6,45,000 টাকা, 6,45,000 টাকা। নেক্সট বলছে আমার নেক্সট আছে আমার সেল 9 লাখ। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে ক্লোজিং স্টক বলছে। ক্লোজিং স্টক কি বলছে একটুখানি খেয়াল করবে। ক্লোজিং স্টক বলছে স্টক অ্যাট 90% অফ কস্ট 31/3/2017। 31/3/2017 মানে ক্লোজিং স্টকটা বলছে 90%-এ আছে, তার মানে কস্ট হচ্ছে 100, সেখান থেকে আমি রিডাকশন করেছি 10, তার মানে রিটেন প্রাইস হচ্ছে আমার 90। তাহলে 90%-এ ক্লোজিং স্টক ক্যালকুলেট করে বলেছে 1,62,000। আমাদের জানতে হবে 100%টা কত, তার মানে ইনটু 100 ডিভাইডেড বাই 90 করলে আমরা জানতে পারবো ক্লোজিং স্টক কত হচ্ছে, 1,80,000 টাকা হচ্ছে। ঠিক আছে, এদিকে চলে আসো, গ্রস প্রফিট চলে আসো। গ্রস প্রফিট হচ্ছে গিয়ে 3 লাখ টাকা গ্রস প্রফিট বেরোচ্ছে, 3 লাখ টাকা গ্রস প্রফিট বেরোচ্ছে। এবার রেট অফ গ্রস প্রফিট আমি বার করি, রেট অফ গ্রস প্রফিট। তাহলে ফর্মুলা কি, গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইনটু 100। তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 33.33% হচ্ছে, তার মানে হচ্ছে গিয়ে 1/3, 3 কে 9, হ্যাঁ 1/3 হচ্ছে। এবার দেখো আমাদের কারেন্ট ইয়ারে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে, মানে মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট ফর 2 মান্থ, তাই না? তাহলে মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্টে আসো। তাহলে আগের বছরে যেটা ক্লোজিং স্টক ছিল সেটা আমার ওপেনিং স্টক হয়ে যাবে, ওপেনিং স্টক হয়ে যাবে কত, 1,80,000 টাকা, 1,80,000 টাকা। এবার দেখো নিচের ইনফরমেশন গুলো এক এক করে করবো বলছে। দেখো এখানে আমি লিখে নিই, পারচেজ বলা আছে, সেল বলা আছে, এই পোর্শন গুলো লিখে নিই। দেখো পারচেজ বলা আছে আপ টু দ্য ডেট অফ ফায়ার 2,25,000 টাকা পারচেজ, দেখতে পেরেছো? আর দেখো এদিকে সেল বলা আছে আপ টু দ্য ডেট অফ ফায়ার, সেল বলা আছে তোমার 4,80,000 টাকা, 4,80,000 টাকা। ঠিক আছে, ইনফরমেশন দেখো বলছে সেল আপ টু 2/6/2017 পর্যন্ত বলছে ₹75,000 বিং দ্য গুডস নট ডিসপ্যাচড টু দ্য কাস্টমার বিকজ অফ নন কমপ্লায়েন্ট অফ টার্ম। মানে সেলের মধ্যে 75,000 টাকার সেল ঢুকে রয়েছে, এই যে 4,80,000 টাকার সেল আছে তার মধ্যে 75,000 টাকার সেল ঢুকে রয়েছে, মানে এটাকে দুভাগে ভাগ করো, একটাকে লেখো 75,000 টাকার সেল, একটাকে লেখো 4,05,000 টাকার সেল। কথা বোঝা গেছে? 75,000 টাকার সেল তো হয়ে গেছে 75,000 টাকা। নেক্সট ইনফরমেশন দেওয়া আছে দেখো, দ্য সেল ইনভয়েস প্রাইস ইজ 75,000। হ্যাঁ, বিল হয়ে গেছে তৈরি, কিন্তু যেহেতু কেউ ডিমান্ড করতে আসেনি, অনেক সময় হয় না যে একটু মুভমেন্টটা লাইট করার চেষ্টা করি, যে আজকে 14 ফেব্রুয়ারি রয়েছে, গার্লফ্রেন্ডের জন্য আমি কেকটা কিনেছি, মিও মরে গেছো, তুমি কেক কিনতে গেছো আর বাইরে বলছো যে কেকটা কিনে, তুমি বলছো ঠিক আছে আপনি রাখুন, কেকটা রাখুন, আমি বাইরে থেকে গোলাপ ফুল নিয়ে আসি, রোজ নিয়ে আসি, তাই না? এবার রোজ নিতে গেছো, ওখানে গিয়ে দেখছো, ওখানে গিয়ে তোমাকে কেউ মেরে দিয়েছে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এবার মিও মনে তো তোমার কেনা কেকটা রয়ে গেল। এবার তোমার যখন তোমার যখন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, সাপোজ করো কারো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, এবার মিয়মরে মানে জনতা রাশের মধ্যে মারামারি হয়েছে, লোকে মিয়মরে আগুন লাগিয়ে দিয়েছে, মিয়মোর থেকে বেরোনোর সময় তো তোমার কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার মিয়মরে টোটাল সেই দিন 4,80,000 টাকা সেল হয়েছিল। হ্যাঁ, সেই দিন পর্যন্ত 4,80,000 টাকা সেল হয়েছিল, তার মধ্যে 75,000 টাকার এমন একটা সেল ঢুকে রয়েছে, 75,000 এমন একটা সেল ঢুকে রয়েছে যেটা মিয়মোর থেকে বেরিয়ে যায়নি। মানে সেল হলে মানে কি, আমি ক্যাশ দিলাম আর সেটা কি বলে, একটা জিনিসটা নিয়ে চলে যাব, ক্যাশ পেয়েছি কিন্তু স্টকটা যায়নি, তো আমাকে কি করতে হবে, স্টকটাকে আগে বের করতে হবে, সেল থেকে এটাকে লেস করে দিতে হবে। তো কি লিখবো আমি এখানে, গুডস নট ডিসপ্যাচড লিখি, গুডস নট ডিসপ্যাচড। কত টাকা গুডস বেরোয়নি, 75,000 টাকা গুডস বেরোয়নি। তাহলে এটাকে যেহেতু তোমার ক্লোজিং স্টকে পড়ে রয়েছে, তাহলে এটাকে তুমি সেলই বলো না, কথা বোঝা গেল, সেলই বলা যাবে না। আচ্ছা, এবার নেক্সট আসো, কারণ তোমার ক্লোজিং স্টকের মধ্যে রয়ে গেছে। পারচেজ আপ টু 2/6/2017 ইনক্লুড মেশিনারি অ্যাকোয়ার্ড। দেখো পারচেজের মধ্যে মেশিনারি কি থাকে, পারচেজ আমরা কি করি, র মেটেরিয়াল পারচেজ করি,
এবার এর মধ্যে যদি মেশিনারি পারচেস করা থাকে তাহলে মেশিনারি পারচেস তো আমাকে এমনি লেস করতে হবে, এবার বলার কি আছে। কত আছে? 15,000 টাকা, 15,000 টাকা। আর কি আছে একটুখানি দেখে নি। বলছে পারচেজ আপ টু 2/6/2017 ডাজ নট ইনক্লুড গুডস ওর্থ ₹30,000। এর মধ্যে 30,000 এর গুডস ইনক্লুড করা নেই। রিসিভ ফ্রম কাস্টমার, সাপ্লায়ার কাছ থেকে আমি রিসিভ করে নিয়েছি, মানে যা আমার কাছে পারচেজ রয়েছে, এই যে 2,25,000 টাকা পারচেজ হয়েছে না, এর মধ্যে 30,000 টাকা ইনক্লুড করা নেই। কেন করা নেই? বলছে অ্যাজ ইনভয়েস নট রিসিভড আপ টু দ্য ডেট অফ ফায়ার, মানে আমার গোডাউনের জিনিসটা চলে এসেছে কিন্তু আমার কাছে বিলটা আসেনি। গোডাউনে এসেছে কিন্তু বিল আসেনি, সেই জন্য ওটাকে আমি পারচেজের মধ্যে রাখিনি। দিস গুডস হ্যাভ রিমেইনড ইন দ্য গোডাউন অ্যাট দ্য টাইম অফ ফায়ার, যখন আগুন লেগেছিল আমার গোডাউনে ছিল, কিন্তু ওটা বিল আসেনি বলে আমি পারচেজে লিখতে পারিনি। তো যেহেতু গোডাউনে ছিল, গোডাউনটাকে ইম্পর্টেন্স দাও, গোডাউনে আছে তার মানে তুমি পারচেজ বলবে, অ্যাড করবে, রাইট। তাহলে কি লিখবো আমি? পারচেজ বাট নট ইনভয়েস রিসিভ, ঠিক আছে? এই বলে কাজ চালিয়ে দাও। 30,000 টাকা যোগ করে দিলাম, যোগ করে কত হচ্ছে? 2,40,000 টাকা। এরকম ছোট ছোট কিছু অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে তোমাদের অঙ্কে। আচ্ছা, এবার কি আসছে? এখানে সেল করেছি 4,05,000, আর এই যে 1/3 হচ্ছে গ্রস প্রফিট। তাহলে গ্রস প্রফিটের রেট আমার এখানে 1/3 রয়েছে। তাহলে চলে আসো, গ্রস প্রফিট হচ্ছে গিয়ে 4,05,000 টাকার ওপরে 1/3 কত আসছে? আসছে হচ্ছে আমার এদিকে 1,35,000 টাকা, 1,35,000 টাকা, ঠিক আছে? এবার আমি যোগ করে নেব, যোগ করে ক্লোজিং স্টক আমার চলে আসবে, কত চলে আসছে? ব্যালেন্সিং ফিগার 1.5 লাখ টাকা। কথা বলো না 1.5 লাখ টাকার হচ্ছে কি আমার ক্লোজিং স্টক, ঠিক আছে? এবার লস অফ স্টক দেখছি, লস অফ স্টক বলছে ক্লোজিং স্টক হচ্ছে আমার 1.5 লক্ষ টাকা। স্টক স্যালভেজ কত হয়েছে দেখো, লেস স্যালভেজ কত আছে? স্যালভেজ কিছুই হয়নি, স্যালভেজ নীল, তার মানে এখানে লস হয়েছে কত? 1.5 লাখ টাকা। আচ্ছা, তুমি পলিসি ভ্যালু কত নিয়েছিলে? পলিসি ভ্যালু নিয়েছিল 1,20,000 টাকার। তাহলে অ্যাভারেজ ক্লজ আসবে, কি করে বুঝবো আমি অ্যাভারেজ ক্লজ আসছে? স্যার ক্লোজিং স্টকের সঙ্গে আমরা ক্যালকুলেট করব, ক্লোজিং স্টক বেশি, ইন্স্যুরেন্স পলিসি কম, তাহলে অ্যাভারেজ ক্লজ মানে 1,20,000 টাকা ইন্টু 1.5 লাখ ডিভাইডেড বাই 1.5 লাখ। আমাদের কমার্সদের একটা প্রবলেম রয়েছে, কমার্স স্টুডেন্টদের কথায় কথা আমরা ক্যালকুলেটর বার করি, 1.5 লাখ কাটো 1,20,000 অ্যান্সার, তাই না? একটু কমন সেন্স রাখতে হবে। তাহলে 1.10 হয়ে গেল আমাদের